ওয়েলকাম স্টুডেন্ট অফ ক্লাস 11। আমরা আগে যে ভিডিওটা করেছিলাম সেই আমরা টোটাল সিলেবাসে কি আছে ভিডিওর মধ্যে তোমাদের 11-এর যে সিলেবাস, একাদশ শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কি আছে সেটা সম্পর্কে আমরা ডিটেলস একটা আলোচনা করেছিলাম। এবং এবছরের জন্য যে রিডিউস সিলেবাস ছিল সেই রিডিউস সিলেবাসটাও নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এবার দেখব আমাদের এবার চ্যাপ্টার ওয়াইজ আমরা যে আলোচনা শুরু করব। সেখানে তোমাদের প্রাকৃতিক ভূগোল অংশ এবং আঞ্চলিক ভূগোল অংশ বা অর্থনৈতিক ভূগোল অংশ, এই দুটো ভাগে ভাগ ছিল। তো সেই প্রাকৃতিক ভূগোল অংশের একেবারে একটা চ্যাপ্টার আমরা পাবো প্রথমের দিকে, সেটাকে হচ্ছে শাস্ত্ররূপে ভূগোল বা জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল। এখন এটা একদম ফার্স্ট চ্যাপ্টার। তো এই জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল বা শাস্ত্ররূপে ভূগোল, এই চ্যাপ্টারটা তোমরা 9-এ অল্প একটু পড়েছিলে, কারণ ওখানে 9-এ একটু একটা পেজে শুধু ছিল ভূগোল কাকে বলে, ভূগোলের প্রকৃতি কি, ভূগোলের পরিধি কতটা, ভূগোলের শাখা কি আছে, সে খুব অল্প করেছিল। তো এখানে আমাদের ওই শাস্ত্ররূপে ভূগোল, অর্থাৎ কী করে ভূগোল এলো বা ভূগোল কাকে বলে, ভূগোলের প্রকৃতি কি, তার নেচার কি, তার পরিধি কতটা, তার বিস্তার কতটা পর্যন্ত আমরা ভূগোলকে পড়ব, এবং ভূগোলের লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি, কেন ভূগোল পড়ব, এবং ভূগোলের বিভিন্ন শাখা আছে, প্রচুর শাখা আছে, সেই শাখাগুলো কি বিষয় নিয়ে আলোচনা করে এবং সেই শাখাগুলোর কি ভবিষ্যৎ, সেইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে ভূগোল বলতে আমরা কি বুঝি বা ভূগোল কাকে বলবো। এখন এই জিওগ্রাফি, ভূগোলের ইংরেজি কথা হচ্ছে জিওগ্রাফি। এই জিওগ্রাফি শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করেন যীশুখ্রিস্টের জন্মেরও 234 বছর আগে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম হয় তারও 234 বছর আগে এই জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেন এরার্থেনিস বলে একজন বিজ্ঞানী। তিনি এটাকে প্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন, এরার্থেনিস। এখন জিওগ্রাফি শব্দটা দুটো শব্দ নিয়ে তৈরি, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। এখন জিও মানে হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থে তৈরি পৃথিবী, আর গ্রাফি মানে হচ্ছে তার বর্ণনা করা। অর্থাৎ সোজা কথায় জিওগ্রাফি বলতে আমরা বুঝবো যে পৃথিবীর বর্ণনা, তার মানে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা। তাহলে জিও এবং গ্রাফি কতটা, তাহলে একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। জিও এবং গ্রাফি, তাহলে জিও হচ্ছে কঠিন তরল পদার্থে গঠিত পৃথিবী, আর গ্রাফি মানে হচ্ছে বর্ণনা করা। এই দুটোকে একসঙ্গে করে জিওগ্রাফি শব্দটা এসেছে। আমার যদিও এটা গ্রিক দুটো শব্দ, কিন্তু এখন এটাকে আমরা জিওগ্রাফি হিসাবে বলছি যে পৃথিবীর বর্ণনা বা মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বিবরণ। এটা একদম আক্ষরিক অর্থে যদি আমরা বলি, তাহলে পৃথিবীর বর্ণনা বা মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বিবরণ। এখন জিওগ্রাফি কাকে বলে এইটা জানতে গেলে একটু আমরা প্রাচীন যুগে চলে যাব। একদম পৃথিবীর জন্ম কীভাবে সেটা তো আমরা জানি, আবার পড়ব পরবর্তীকালে। তো সেই জন্মের পরে পৃথিবীর একদম প্রাচীন যুগ যখন, অর্থাৎ এককোষী প্রাণী এলো, তারপরে তৃণ এলো, তারপরে উদ্ভিদ এলো, অন্যান্য প্রাণীরা এলো, তারপরে মানুষ এলো। এখন সেই সময় অর্থাৎ প্রাচীন যুগে মানুষ কি, তাদের তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে মানুষের জন্মাবার সাথে সাথে তার খিদে বা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটে জিনিস সবসময় দরকার যে কোনো মানুষের ক্ষেত্রে, খাদ্য, বস্ত্র আর বাসস্থান। আর এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটের জন্য মানুষ প্রথমে খিদে আছে তাহলে খেতে হবে, তার জন্য তারা কি করতো না, বনে
বনে ঘুরে বেড়াতো খাবার সন্ধানে, অর্থাৎ খাবারের সন্ধানে বা খাদ্যের সন্ধানে, গাছের ফলমূল, বিভিন্ন পশু শিকার, এইগুলো তারা করত। এবং একটা বনভূমি যখন তারা দেখলো যে ফলমূল পশু শেষ হয়ে গেল, আবার একটা অন্য জায়গার বনভূমিতে তারা চলে গেল, অর্থাৎ জায়গা খুঁজতে লাগলো। তো তারপরে মানুষ আগুন জ্বালাতে শিখলো, তখন দেখলো যে তারা ওই পশুর মাংস কাঁচা না খেয়ে তারা আগুনে ঝোল সেঁকেতে শুরু করলো। তাহলে একটু একটু করে তাদের সভ্যতাটাকে এগোচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে প্রথম যুগে, একদম প্রাচীন যুগে, তখন মানুষ কিন্তু শুধুমাত্র ওই খাবারের জন্য বিভিন্ন জায়গায় যেত, এবং জলের জন্য তারা বিভিন্ন ঝর্ণা খুঁজতো, কোথায় ঝর্ণা আছে, কোথায় নদী আছে, কোথায় পাহাড় আছে, কোথায় পর্বত আছে, কোথায় বিশাল বনভূমি আছে, সেই সব জায়গায় তারা খাদ্যের সন্ধান পাবে। তাহলে আমরা প্রাচীন যুগে যদি আমরা ভূগোল পড়তাম, তাহলে প্রাচীন যুগে আমরা যদি ভূগোল পড়তাম, তাহলে দেখা যেত যে প্রাচীন যুগে মানুষ ওই শুধুমাত্র স্থান খুঁজেছে, কোথায় গেলে আমি বেশি ফল পাবো, কোথায় গেলে বেশি পশু পাবো, কোথায় ঝর্ণা আছে সেখানে জল পাবো, নদী কোথায় আছে সেখানে জল পাবো, পাহাড় পর্বতের গুহা কোথায় আছে সেখানে আমি থাকার নিরাপদে থাকতে পারবো। এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটের জন্য প্রাচীন যুগে মানুষ জায়গা খুঁজেছে, এক একটা জায়গায় চলে গেছে। সেই জন্য প্রাচীন যুগের ভূগোলে শুধু স্থানের বর্ণনা, অর্থাৎ স্থান, এই স্থানের বর্ণনাটাই প্রথম আমরা ভূগোলের মধ্যে পাবো। এখন মানুষ তো আস্তে আস্তে এগোচ্ছে, মানুষ দেখা গেল তারপরে সেই চাকা আবিষ্কার করে ফেললো, মানুষ আগুন জ্বালাতে শিখে গেল, চাকা আবিষ্কারের ফলে তারা একটা জায়গা থেকে আরেকটা যাতায়াতের ব্যবস্থা শুরু করে দিল, তারা বনভূমি থেকে কাঠ কেটে নৌকো বানাতে শুরু করলো। এখন মধ্যযুগে যখন এলো মানুষ, তখন কিন্তু সে প্রাচীন যুগের থেকে আরো সভ্যতার উন্নতি ঘটিয়ে ফেলেছে। সে আর কাঁচা মাংস খায় না, সে তখন মাংস ঝোল শেখাচ্ছে বা পুড়িয়ে খাচ্ছে, আরো টেস্টি লাগছে। তো এইভাবে যখন মানুষ এগোচ্ছে, তখন দেখা গেল যে প্রাচীন যুগে মানুষ ওই পাথরের অস্ত্র তৈরি করে পশু মারত, ছুঁড়ে মারত, কিন্তু দেখা গেলো এগুলো খুব একটা ভালো আসছে না। তখন তারা কি করলো, ওই কিছু খনিজ সম্পদ তারা আবিষ্কার করে পেয়ে গেল, এবং সেই খনিজ সম্পদ থেকে তারা তামা, লোহা, ব্রোঞ্জ এইসব জিনিস তৈরি করতে শুরু করলো, এবং সেইগুলো দেখলো যে আরো ধারালো, আরো শার্প, এবং সেইগুলো দিয়ে পশু ভালো মারা যাবে, তাদের মেরে ফেলা যাবে। তো তারা তখন মধ্যযুগে মানুষ কি করলো না, ওই খনিজ সম্পদের সন্ধান করতে শুরু করলো। তাহলে মধ্যযুগে আমরা যদি দেখি, তাহলে মধ্যযুগে চলে এলো সম্পদ। তাহলে মধ্যযুগে চলে এলো সম্পদ, কি সম্পদ না খনিজ সম্পদ, অর্থাৎ কোথায় গেলে আমি প্রচুর তামা পাবো, কোথায় গেলে আমি প্রচুর লোহা পাবো। এই জন্য তারা কি করলো, যে নিজে যে জায়গাটা আছে, যে ভূখণ্ডে আছে, সেইটাতে দেখা গেলো বেশি খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে না। তখন তারা ওই খনিজ সম্পদের লোভে এবং তারা আরো নতুন নতুন ভূখণ্ড আবিষ্কারের লোভে তারা কি করলো, দেশ আবিষ্কারের নেশায় মেতে উঠলো। এবং যেমন কলম্বা, ভাস্কর দা গামা, এরা ওই নৌকো করে বা ছোট ছোট জাহাজ বানিয়ে তারা সমুদ্রে ভেসে গেল, এবং ভাসতে 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 কোনো একটা ভূখণ্ডে ঠেকে গেল, এবং সেখানে দেখা গেল সেখানে খনিজ সম্পদ আছে কিনা দেখলো, যদি থাকে সেখান থেকে নিল। তো এইভাবে এই মধ্যযুগে মানুষ সম্পদ খোঁজার নেশায় জেগে উঠল, অর্থাৎ মধ্যযুগে চলে এলো ভূগোলের মধ্যে সম্পদ। তাহলে প্রাচীন যুগে ভূগোল শুধুমাত্র স্থানের বর্ণনা দিলেই হয়ে যেত, কিন্তু তারপরে দেখা যাচ্ছে মধ্যযুগে যখন এলো, স্থানের সঙ্গে চলে এলো সম্পদ, অর্থাৎ সম্পদও মানুষ এইভাবে ভূগোলের মধ্যে নিয়ে চলে এলো। অর্থাৎ তখন যদি ভূগোল লেখা তো, তাহলে সম্পদ, কোথায় খনিজ সম্পদ আছে বেশি, কোথায় নেই, এইগুলো জানতে চাই। তারপরে যখন শিল্প বিপ্লব শুরু হলো, তোমরা বলবে ইতিহাস কেন পড়াচ্ছি, ইতিহাসের সঙ্গে ভূগোলের অনেক সম্পর্ক আছে। তো শিল্প বিপ্লবের যুগে কি হলো না, নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠলো, নতুন নতুন জিনিস আবিষ্কার হলো, এবং সেই শিল্পজাত দ্রব্য তৈরি হলো। তার ফলে মানুষ আরো সভ্যতার দিকে এগিয়ে গেল, বিশাল অট্টালিকা তৈরি করলো, ব্রিজ তৈরি করছে। হ্যাঁ, তো বর্তমান যুগে কি হলো, আধুনিক যুগে না, মানুষ একেবারে একটা মাউসের ক্লিকে অনেক কিছু জানতে পেরেছে, অর্থাৎ কম্পিউটার আমরা আবিষ্কার করে ফেলেছি, স্মার্টফোন আবিষ্কার করে ফেলেছি। তো আস্তে আস্তে মানুষ সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আধুনিক যুগে ভূগোলের মধ্যে চলে এলো, মানুষ।
আধুনিক যুগে ভূগোলের মধ্যে চলে এলো মানুষ। তাহলে দেখো, প্রাচীন যুগে শুধু স্থান জানলেই হয়ে যেত, মধ্যযুগে স্থানের সঙ্গে সম্পদ জানতে হচ্ছে। এইবার আধুনিক যুগে কি হলো না, আধুনিক যুগে এই যে এত সভ্যতা আমরা গড়ে তুলেছি, এই সভ্যতাটাকে কে করেছে? একমাত্র মানুষ। মানুষ ছাড়া আর কেউ করতে পারবে না এই সভ্যতা। আরো যত এগিয়ে যাবো, দিন যাবো, তত মানুষ এই সভ্যতা নিয়ে আসবে। তাহলে এই তিনটে জিনিস ভূগোলের মধ্যে চলে এসেছে। এবার যদি আমরা ভূগোলের সংজ্ঞাটা বলি, তাহলে কি বলবো না, যে শাস্ত্র স্থান, সম্পদ এবং মানুষ এই তিনটের পারস্পরিক সমন্বয়ের কথা বিচার বিশ্লেষণ করে, তাকেই বলা হচ্ছে ভূগোল শাস্ত্র। এবং একটাকে বাদ দিলে আর একটা হবে না। যদি আমরা স্থানকে বাদ দিয়ে দিই, তাহলে সম্পদ আর মানুষ তাদের অস্তিত্বই থাকবে না। কারণ স্থান মানে হচ্ছে বৈশ্বিক একটা অবস্থা, দেশের অবস্থা। তাহলে সেটা যদি না থাকে, তাহলে সম্পদ মানুষের অস্তিত্বই নেই। আবার যদি আমরা সম্পদকে বাদ দিয়ে দিই, শুধু স্থান আর মানুষ থাকে, তাহলে সম্পদ ছাড়া মানুষ আবার সভ্যতা এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ সম্পদ দিয়েই তারা করবে। আবার যদি মানুষকে বাদ দিয়ে দিই, স্থান আর সম্পদ থাকে, তাহলে তো কিছুই হবে না। সেই পৃথিবী যেমন অবস্থায় সৃষ্টি হয়েছিল তেমনই থেকে যাবে। অর্থাৎ সম্পদও আছে, স্থান আছে, কিন্তু মানুষ নেই, কারণ মানুষই সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে যে শাস্ত্র স্থান, সম্পদ এবং মানুষ এই তিনটের পারস্পরিক সমন্বয়ের কথা আলোচনা করে এবং বিচার বিশ্লেষণ করে, তাকেই বলা হচ্ছে ভূগোল শাস্ত্র। এখন যত দিন গেছে ভূগোলের সংজ্ঞাটা পাল্টে গেছে। কারণ এই যে বললাম, মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ। এখন একজন ভৌগোলিকবিদ আলেকজান্ডার ফন হাম্বোল্ট, এরা একজন ভৌগোলিকবিদ, আবার দার্শনিকও বলা যেতে পারে। এরা এক একটা ভাবে পৃথিবীর ভূগোলের সংজ্ঞা দিয়ে। যেমন আলেকজান্ডার ফন হাম্বোল্ট বলছেন যে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত একটা বিজ্ঞান, এবং পৃথিবীতে যা কিছু পাওয়া যায় ভূগোল তা পর্যালোচনা করে এবং বর্ণনা করে। তাহলে ভূগোলকে বিজ্ঞানের সঙ্গে একটা সম্পর্ক জুড়ে দিল। আবার পিটার হ্যাগেট, তিনি কি বলছেন না, ভূপৃষ্ঠের মানব গোষ্ঠীর বসবাসের দেশ হিসাবে যে শাস্ত্র পর্যালোচনা করে, তাকেই বলা হচ্ছে ভূগোল শাস্ত্র। তো এইভাবে বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন ভৌগোলিকবিদ তারা ভূগোলের সংজ্ঞা বিভিন্নভাবে দিয়েছে, এবং ভূগোলের সংজ্ঞাটা বেড়ে গেছে। এক হাম্বোল্ট যা বলছেন তার থেকে পিটার হ্যাগেট আরেক ধাপ এগিয়ে বলছেন। কারণ কি না, সময় গেছে, অর্থাৎ যত এগিয়ে যাচ্ছে তত সময় যাচ্ছে। এখন আমরা তাহলে ভূগোলের সংজ্ঞাটা মোটামুটি জানলাম। এবার দেখি যে ভূগোলের প্রকৃতি কি, অর্থাৎ ভূগোলের নেচারটা কি, ভূগোলের প্রকৃতি কি নিয়ে আমরা আলোচনা করব। এখন ভূগোলের প্রকৃতি বলতে ভূগোল প্রথমেই যদি আমরা বলি, তাহলে ভূগোল হচ্ছে একটা বিজ্ঞান ধর্মী। অর্থাৎ ভূগোলের মধ্যে যে আমরা প্রাকৃতিক ভূগোল যেটা দেখি, সেই প্রাকৃতিক ভূগোল পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক। কারণ সেখানে একটা কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সেখানে যা কিছু ঘটনা ঘটে সেগুলোকে আমরা ব্যাখ্যা করি এবং বিশ্লেষণ করি। প্রকৃতি বিজ্ঞানে যেমন নদী, হিমবাহ, বায়ু, এই যে আমরা পড়ি, তাহলে সেখানে পৃথিবী, প্রকৃতি এবং মানুষ এই বিভিন্ন দিকগুলোর সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত এবং তার কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়। তো এটা হাম্বোল্টও বলেছেন, পিটার হ্যাগেটও বলেছেন, এটা বলেছেন যে ভূগোলের সঙ্গে একটা বিজ্ঞানের সম্পর্ক আছে, অর্থাৎ ভূগোলের মধ্যে একটা বিজ্ঞান ধর্মী ব্যাপার আছে। এটা তার ভূগোলের একটা নেচারের মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে ভূগোল হচ্ছে একটা সাংশ্লেষিক বিষয় বা সমষ্টিগত বিষয়। এই সাংশ্লেষিক বিষয় কেন না, ভূগোলের মধ্যে সমস্ত বিষয়গুলো ঢুকে আছে অল্প অল্প করে। যেমন ভূতত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স, হিস্ট্রি, সমস্ত সমাজতত্ত্ব, অর্থনীতি, ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিস্টিক, সমস্ত কিছু ভূগোলের মধ্যে অল্প অল্প করে ঢুকে আছে। তো সবগুলো নিয়েই ভূগোল একটা বিষয় তৈরি হয়েছে। সেই জন্য ভূগোলকে বলা হচ্ছে সমষ্টিগত বিষয় বা সাংশ্লেষিক বিষয়। কিন্তু সমস্ত বিষয়গুলো ওর মধ্যে থাকলেও, সমস্ত সাবজেক্টগুলো ওর মধ্যে অল্প অল্প করে থাকলেও, ভূগোল কিন্তু নিজস্ব একটা স্বতন্ত্র ধারণা করে নিয়েছে বা স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রকাশ করেছে। কেননা ভূগোলের মধ্যে 2 রকম জিনিস আছে, একটা কার্যকারণ সম্পর্ক বিজ্ঞান আছে, আবার একটা যেমন মানবীয় ভূগোল বা আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে সেখানে একটা বিচার বিশ্লেষণের ব্যাপার আছে। তো সেই জন্য ভূগোল হচ্ছে একটা সাংশ্লেষিক ধর্মী বিষয়। কেন না, এখানে একটা বিভিন্ন বিষয়গুলো এর মধ্যে পর্যালোচনা করা হচ্ছে। এটা গেল একটা তার নেচার। ভূগোল হচ্ছে গতিশীল বিষয়। কেন গতিশীল না, ভূগোলের মধ্যে যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করছি, আবার দেখাবে যত সভ্যতা এগোবে তত ভূগোলের মধ্যে সেই সভ্যতার নতুন নতুন জিনিসগুলো ঢুকে যাবে। তাহলে
ভূগোল তখন আরেকটু এগিয়ে গেল, অর্থাৎ দ্রুত পরিবর্তন ঘটছে। প্রাচীন যুগে একরকম ভূগোল ছিল, স্থান শুধু জানলেই হতো, তারপরে সম্পদ, তারপরে মানুষ এলো, এবং মানুষ যা কিছু উন্নতি ঘটাচ্ছে সেইগুলো সব ভূগোলের মধ্যে চলে আসছে। তাহলে ভূগোল, ওই জন্য ভূগোল হচ্ছে একটা গতিশীল বিষয় বা গতিশীল ব্যাপার। এখন এইগুলো ভূগোলের নেচার হিসাবে আমরা বলতে পারি। এখন ভূগোলের পরিধি তাহলে কতটা কি হবে? এখন ভূগোলের পরিধি বলতে আমরা কি বুঝবো? না, ভূগোলের পরিধি হচ্ছে যে ভূগোলের মূলত 3টে বিষয়বস্তু নিয়ে ভূগোল পুরোপুরি আলোচনা করে। কারণ ভূগোলের পরিধি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রাচীন যুগে যেমন ছিল, মধ্যযুগে একটু বেড়েছে, আধুনিক যুগে আরও বেড়ে গেছে। তো এই ভূগোলের পরিধি সবসময় একটা গতিশীল ব্যাপার আছে। এখন যদিও আমরা পরিধি সম্পর্কে যদি বলতে যাই, তাহলে 3টে মূল বিষয় এখানে আছে। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান নির্ণয়, অর্থাৎ বিশ্বের বিভিন্ন যে জায়গাগুলো আছে, অক্ষাংশ দ্রাঘিমাগত জায়গাগুলো আছে, তাদের একটা আপেক্ষিক অবস্থান নির্ণয় করা এবং তাদের মধ্যে একটা পারস্পরিক সমীক্ষা এবং ব্যাখ্যা এগুলো করা। অর্থাৎ ভূগোল তার একটা অবস্থান, কোনো দৈশিক অবস্থান সেটা নির্ণয় করতে থাকে। 2 নম্বর কি পরিধি? না, তার আঞ্চলিক পৃথকীকরণ। তার মানে কি, এক একটা ভৌগোলিক অঞ্চল বিশিষ্ট জায়গা এক এক রকমের, ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় সেইগুলোকে কি হচ্ছে না, বিভিন্ন জায়গা বিভিন্ন তার বৈশিষ্ট্য, তার চরিত্র আছে, সেইগুলোকে আলাদা আলাদা করছে। কোনোটা আমরা বলছি যে মরু অঞ্চল, কোনোটা বলছি যে নিরক্ষীয় অঞ্চল। এই যে এক ভূপৃষ্ঠের উপর এত বিষয়, সেই বিষয়গুলো এক একটা অঞ্চলে ভাগ করে দিচ্ছে। সেই জন্য বলছে আঞ্চলিক পৃথকীকরণ করে তার একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এখানে করা হচ্ছে। এখন ভূগোলের প্রধান 2টো বিষয় হচ্ছে মানুষ আর প্রকৃতি। অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির একটা গভীর সম্পর্ক। অর্থাৎ প্রকৃতিতে যা আছে সেইগুলোই মানুষ নিয়ে তাকে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে সেইগুলোকেই নিয়ে কাজে লাগাচ্ছে। যেমন প্রাকৃতিক ভূগোলে আমরা বিভিন্ন শিলা, মাটি, ভূত্বক, জল, বায়ু, জলবায়ু যেগুলো আমরা বলি, আবহাওয়া, এইগুলোকে নিয়ে যেমন আলোচনা বা ব্যাখ্যা করছে, তেমনি আবার মানবীয় ভূগোলের বিভিন্ন মানুষের অর্থনৈতিক ব্যাপারগুলো, যেমন ব্যবসা বাণিজ্য, শিল্প, কারখানা, শক্তি সম্পদ, খনিজ সম্পদ, রাজনীতি, ইতিহাস, সেইগুলো নিয়েও এখানে আলোচনা করছে। তার মানে ভূগোলের পরিধিটা অনেক ব্যাপক, অনেক বিশাল বা বিস্তৃত। এটা গেল ভূগোলের পরিধির ক্ষেত্রে বললাম। এবার হচ্ছে ভূগোলের উদ্দেশ্য এবং লক্ষ্য কী, অর্থাৎ ভূগোলের উদ্দেশ্যটা, ভূগোল বিষয়টা যে তৈরি হলো সেটা আমরা কী উদ্দেশ্যে তৈরি করলাম বা কেন তার লক্ষ্যটা কী। অর্থাৎ ভূগোলের প্রাথমিক যে উদ্দেশ্য বা সেই লক্ষ্য, সেটা হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক বিষয়গুলো এবং মানবীয় বিষয়গুলোর সম্পর্কে জ্ঞান লাভ করা। অর্থাৎ পৃথিবীর মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু প্রাকৃতিক ব্যাপার আছে সেইগুলো, শিলামণ্ডল বল, জলভাগ বল, সমস্ত কিছু, এবং তার সঙ্গে মানুষের কি সম্পর্ক, তারা কিভাবে সেই সম্পদগুলোকে মানুষ কিভাবে ব্যবহার করছে, সেই সম্পদগুলোর সম্পর্কে মানুষের কি ধারণা, সেইগুলো নিয়েও কিন্তু ভূগোলের আলোচনার একটা উদ্দেশ্য আছে বা লক্ষ্য আছে। যেমন ব্যবসা বাণিজ্য, পরিবহন, এইগুলো যে যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, জনঘনত্ব, এইগুলো কিন্তু তাদের জানা এবং যদি সমস্যা থাকে সেগুলো সমাধান করা, এইগুলো। ভূগোলের আরেকটা বিষয় হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে কি, কোথায় এবং কেন, এই 3টে প্রশ্নের উত্তর খোঁজা। কি, কোথায় এবং কেন। কি মানে কোনো একটা বিষয়, যেমন মরু অঞ্চলে প্রচুর বালি আছে, তাহলে কি আছে না বালি আছে। কোথায় আছে না মরু অঞ্চলে আছে। এবার কেন আছে, অর্থাৎ এই কেনর উত্তরটা খুঁজতে হবে, খোঁজার উদ্দেশ্য হচ্ছে ভূগোলের লক্ষ্য। যেমন মেরু অঞ্চলের লোকেরা মোটা পোশাক পরে, পশমের পোশাক পরে। কি পরে না পশমের পোশাক পরে। কোথায় না মেরু অঞ্চলে বা তুন্দ্রা অঞ্চলে, যেখানে ঠান্ডা খুব প্রচুর। কেন না ওখানে প্রচণ্ড ঠান্ডা। কেন ঠান্ডা না সূর্যের আলো স্ল্যান্টিং করে, সারা বছর ধরেই স্ল্যান্টিং করে, সেই জন্য ঠান্ডা। তো এই কি, কোথায় এবং কেন, এই 3টে প্রশ্নের উত্তর ভূগোল খোঁজে এবং এটাই তার লক্ষ্য, যে এই প্রশ্নের উত্তরগুলো আমাকে খুঁজতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো আমাকে জানতে হবে। তো এইভাবে ভূগোলের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা বর্ণনা করতে পারি। অর্থাৎ ভূগোলের 3টে মেন উদ্দেশ্য, একটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলো জানা এবং বিশ্লেষণ করা, এবং পৃথিবীর মধ্যে যে মানুষ বসবাস করে সেই বসবাস অধিবাসীদের সঙ্গে প্রাকৃতিক বিষয়গুলোর যে সম্পর্ক এবং আর্থসামাজিক যে সম্পর্ক, সেইগুলো বিচার বিশ্লেষণ করা এবং ভূপৃষ্ঠের বিভিন্ন এলাকা সম্পর্কে জানা। এটাই হচ্ছে ভূগোল পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমরা আজকে
এই পর্যন্তই আলোচনা করলাম যে ভূগোলের কাকে বলে, তার প্রকৃতি কী, তার উদ্দেশ্য কী, তার পরিধি কতটা, তার ভূগোলের নেচার কী আছে, এগুলো আমরা জানলাম। অর্থাৎ ভূগোলের মধ্যে দুটো বিষয় সবসময় মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রকৃতি আর হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষ সেই প্রকৃতির সঙ্গে কীভাবে আন্তঃসম্পর্কে জড়িয়ে পড়ে কীভাবে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কী করে তারা নিজেদের মধ্যে সম্পর্কিত হচ্ছে, সেটাই এই ভূগোল জানতে চেষ্টা করে এবং কেন উত্তর খুঁজতে চেষ্টা করে। তো আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের বিভিন্ন শাখাগুলো বা বিভিন্ন শাখার কি ভবিষ্যৎ, সেগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা এখানে শেষ করছি।